আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা শুরু করে দিয়েছে। অলরেডি সিপিএম, বিজেপি এবং আজকে তৃণমূলও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তো কংগ্রেস এখনো ঘোষণা না করলেও তাদের একটা সম্ভাব্য প্রার্থী তালিকা ঠিক করে রেখেছেন। তো সেই রকমই কান্দি বিধানসভায় যিনি কংগ্রেসের প্রার্থী হবেন, সেই রকমই একজন ব্যক্তির সঙ্গে কথা বলতে এসেছি, যার নাম হচ্ছে কান্দির পরিচিত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শামীম রানার সঙ্গে। তো আপনাকে প্রথমেই আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। ধন্যবাদ। সমস্ত দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম অভিনন্দন থাকলো। তো ডাক্তারবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে কান্দিতে ধরুন নির্বাচন, এটা দীর্ঘদিন কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি ছিল, তারপর আপনাদের এখানকার যিনি বিধায়ক আছেন এখন তৃণমূলে, কিন্তু তিনি তো কংগ্রেস থেকেই গিয়েছেন। তো সেই জায়গায় ওনারা যেভাবে মেরুকরণের রাজনীতি করছে, বিশেষ করে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল, এই দুই সরকার মিলিয়ে যেভাবে হিন্দু মুসলিম রাজনীতি করছে, তো আপনার পক্ষে এই ভোটে লড়ার চ্যালেঞ্জটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? ধর্মীয় মেরুকরণ সবসময়, ধর্মীয় আবেগ সবসময় মানুষের থাকে, কিন্তু কবি অনেকদিন আগে এক বলে গেছিলেন যে হিন্দু না মুসলমান ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যেটা সেই কবি নজরুল ইসলাম এতদিন আগে লিখে গেছিলেন, আমাদেরকে আজকে আবার সেই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়েছে। তো আমাদের সবারই যেটা থাকা উদ্দেশ্য, যে ধর্ম প্রত্যেকের নিজের নিজের। ধর্ম হচ্ছে আমরা যেটা ধারণ করি, আমাদের পরিচয় হচ্ছে ধর্ম। আমরা মুসলিম, আমি 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 মুসলিম, আমি নামাজ পড়বো, মসজিদে যাব। আপনি হিন্দু, মন্দিরে যাবেন, পুজো করবেন। এর মধ্যে কোথাও কোনো কনফ্লিক্ট নেই, কোনোদিন ছিল না। বিগত কিছুদিন ধরে তৃণমূল এবং বিজেপি এই দুজন মিলে, যেহেতু তারা অন্যান্য উন্নতির দিকটা, আমাদের সমাজে যে উন্নতি হবে, যে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, এই জিনিসগুলো হবে, সেই জিনিসগুলো যাতে তারা করতে পারছেন না, সেই ব্যর্থতাকে ঢাকার জন্য সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে মানুষের ধর্মীয় আবেগকে ইউজ করা, এবং তারা সেটাই করছে। আমার এবং আমি চাইবো আমার মতো আরো যারা শিক্ষিত সমাজ, যারা এগিয়ে আছেন, তারা এগিয়ে আসুন এবং সবাই মিলে একত্রিত হয়ে এই ধর্মীয় মেরুকরণের বিরুদ্ধে লড়বো। আমরা আবার সবাই মানুষ হয়ে বাঁচবো। এই নির্বাচনে আপনি কতটা আশাবাদী? অবশ্যই আশাবাদী। আমি প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ঘোষিত হওয়ার পর থেকে সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, সবাই আশাবাদী। এবং আমি যেটা বললাম, এই যে মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে এই ধর্মীয় রাজনীতি এর বিরুদ্ধে, এবং এই যে আনএমপ্লয়মেন্ট, কোথাও শিক্ষা, স্বাস্থ্য, কোনো যেখানে আপনি জিজ্ঞেস করেন কোথাও সবারই একটাই বক্তব্য, নেই, হচ্ছে না, এই জিনিস হচ্ছে। এতে মানুষ তিতি বিরক্ত হয়ে গেছে এবং মানুষ একটা বিকল্প খুঁজছে, যারা মানুষের কথা বলে, মানুষের বেসিক যে চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, এর চাহিদাগুলো, এই বিকল্পটা খুঁজছে। আমি সেই বিকল্প নিয়ে মানুষের কাছে প্রেজেন্ট হচ্ছি এবং মানুষ তাতে আমার উপর আস্থা রাখছেন, মানুষ আমার উপর ভোট দেবেন, এরকম আমি আশা রাখছি। 2021 সালে যেভাবে নির্বাচন লড়েছিল সিপিএম, মূলত বামফ্রন্ট এবং কংগ্রেস জোট করে, হয়তো সেভাবে সাকসেস আসেনি। তো এবারও যদি জোটটা করতো, তাহলে কি সফলতাটা বেশি আসতো না বলে আপনার মনে হয়? জোটটা কি কোথাও হলো না বলে দুই রাজনৈতিক দলের একটা ক্ষতি হয়ে গেল না? আমি সেরকম মনে করি না। ক্ষমতায় কংগ্রেসের একাই লড়ার ক্ষমতা আছে এবং ক্ষমতায় থাকবে। ডেফিনেটলি সহযোগী যদি থাকতো তাহলে আমরা একটু স্ট্রঙ্গার ডেফিনেটলি হতাম, কিন্তু কংগ্রেসের এককভাবে লড়ার ক্ষমতা আছে। আমরা রাস্তায় বেরিয়ে আমরা সেটা যথেষ্ট প্রমাণ পাচ্ছি। এবং আমি যারা বামফ্রন্টের যারা কর্মী আছেন, যারা সাধারণ সবুজ চেতনার যে সম্পূর্ণ মানুষ আছেন, তাদেরকে বলবো যে এই যুদ্ধে কোনো রকমের বিভাজনে না করে সবাই মিলে কংগ্রেসকে ভোট দিন, যাতে আমরা এই বিজেপি এবং তৃণমূলের এই যে মিলিত একটা সরকার বা মিলিত যে ইয়ে বলে, সেটার এগেনস্টে আমরা লড়তে পারি। সেই জন্য কোনো ভোট নষ্ট না করে সবই কংগ্রেস প্রার্থীকে ভোটটা দেওয়ার জন্য আমরা বলবো। তো আপনার এখানে দেখুন, অফিসিয়ালি হয়তো চতুর্মুখী লড়াই হচ্ছে, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আর হচ্ছে সিপিএম নয়, বামফ্রন্টের শরিক দল সিপিআই আর বিজেপি, চারটে লড়াই হচ্ছে, কিন্তু বামফ্রন্ট এখানে নেই বললেই চলে, এটা বাস্তব। তো আপনার মূল প্রতিপক্ষ কাকে দেখছেন, বিজেপি কে না তৃণমূলকে? আমি রাজনীতিতে এসেছি যে আদর্শ নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে,
তাতে বেসিক্যালি আমি প্রতিপক্ষকে সেটা খুব একটা আমি দেখছি না। বিজেপিও শক্তিশালী হতে পারে, তৃণমূলও শক্তি হতে পারে। কিন্তু আমি তাদেরকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না। কারণ আমি মানুষের কাছে আসছি আমার এজেন্ডা নিয়ে। আমি মানুষকে কি দিতে পারবো? আমি মানুষকে কি উদ্দেশ্যে আমি রাজনীতিতে এসেছি এবং তাদেরকে কি আমি অ্যাজ এ বিধায়ক হিসাবে আমি তাদের জীবন ব্যবস্থার কি উন্নতি করতে পারবো? আমার সেটাই হচ্ছে মানুষকে বোঝানোর উদ্দেশ্য। তৃণমূল এবং বিজেপি তারা কি এবং তারা অ্যাকচুয়ালি তারা কি করে? এটা মানুষ জানে। হুম। আমাকে আলাদা করে বোঝানোর দরকার বোঝানো নেই যে তৃণমূল এরকম কি বিজেপি এরকম। তারা মানুষ জানে। মানুষের কাছে শুধু বিকল্প নেই। আমি সেই বিকল্প নিয়ে বেঁধে ধরতে চাইছি বললাম সুতরাং তৃণমূল আমার প্রধান বিরোধী না বিজেপি আমার প্রধান বিরোধী এটা আমার খুব একটা বিবেচ্য বিষয় নয়। আরেকটা প্রশ্ন দেখুন, এটা তো আমরা অস্বীকার করতে পারি না, আমাদের ধর্মীয়টা। আমিও ধর্মে মুসলিম আছি, আপনিও ধর্মে মুসলিম। সে এটা আমাদের জন্মগত, আমাদের কিছু করার নেই। সেক্ষেত্রে এই যে মমতা ব্যানার্জি বারবার যে মুসলিম সংখ্যালঘু তোষণের অভিনয় করছে, এর ফলে এই সমাজ যেভাবে বিভক্ত হয়ে যাচ্ছে, হিন্দুরা আমাদেরকে শত্রু মনে করছে, তো এটা কতটা ক্ষতিকর বলে আপনি মনে করছেন? আমি একটু ডিফার করব। আমার মনে হয় না মমতা ব্যানার্জি আর সংখ্যালঘু তোষণের অভিনয় করছেন। হুম, উনি ওনার মানসিকতা উনি প্রকাশ্যেই এনে দিয়েছেন। এনে দিয়েছে। কিছুদিন আগেই আপনারা একটা বক্তব্য শুনেছেন যে যেখানে বলা হচ্ছে যে, "আমরা আছি তাই আপনারা ভালো আছেন। ভালো আছেন। আমরা যদি না থাকতাম তাহলে একটা বিশেষ কমিউনিটির লোক ১ মিনিটে আপনাদেরকে শেষ করে দেবে।" হুম, হুম। আপনি এটা মুখটা মমতা ব্যানার্জি সরিয়ে আপনি দিলীপ ঘোষের দিন কি শুভেন্দু অধিকারীর দিন এই একই একই। বক্তব্য। সুতরাং এটা নয় যে আমরা আমরা জানতাম না। সেটা এখন উনি অভিনয় করতে, করতে একটা জায়গায় তো শেষ আছে। উনি শেষ প্রকাশ আছে। করে ফেলেছেন যে উনি অ্যাকচুয়ালি মুসলিমদের সম্বন্ধে কি ভাবেন। তা না হলে এর আগেও দেখুন মুসলিমদেরকে উনি দুধেল গায়ে বলেছেন। দুধেল গায়ে। ঠিক আছে? এটা কতটা অপমান। অপমানজনক একটা কথা। এর আগেও বলেছেন। কিন্তু যেহেতু বিকল্প ছিল না, যেহেতু বিজেপি আরো বেশি শক্তিশালী বিজেপি মুসলিমের একদম ঘোষিত বিরোধী সেই হিসেবে হয়তো মুসলিমরা কিছুটা তৃণমূলের কাছে গেছিল। কিন্তু এখন স্বরূপ প্রকাশিত হয়ে গেছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনি আপনাদের বিধায়কের সংখ্যা হিসেবে দেখুন, ওবিসি রিসেন্ট ইস্যু নিয়ে ওবিসির ব্যাপারটা নিয়ে দেখুন, আপনি রাজ্যসভার যে রিসেন্ট ৪ জন সাংসদ সাংসদ ৪ জন, পাঠালেন একজন সেখানে মুসলিম দেখুন নেই। কোথাও মুসলিম নেই। কোথাও মুসলিম নেই এবং থাকবেও না। এটা অভিনয়ের একটা জায়গায় শেষ হবে, শেষ হয়ে গেছে। মানুষ বুঝে গেছে যে উনি আসলে কি। আপনি সরকারের টাকাতে বিজেপিও করেনি যে সরকারের টাকাতে মন্দির তৈরি মন্দির করা। এবং এখানে উনি সর্বোপরি করছেন। যেভাবে প্রসাদ বিলি করালো প্রসাদ বিলি করেছে। বাড়ি সেটা বাড়ি। সব সরকারি টাকাতে সব এগুলো করছে। যেটা বিজেপিও করেনি এবং বিজেপি বলছে যে মমতা ব্যানার্জি থাকলে আমাদের আর কি দরকার? উনি তো আমাদের কাছেই করছেন। হুম, তো বেসিক্যালি যেটা আমাদের বামফ্রন্টের শতরূপ ঘোষ বলেছিলেন, আমি একদমই সমর্থন করছি যে গোডাউন একটা, দোকান ঘর হুম। আলাদা। হ্যাঁ? তো দুটোই সেম জিনিস এবং এরা ক্ষমতায় থাকলে বিজেপি ক্ষমতায় আসুক বা তৃণমূল ক্ষমতায় আসুক, যেই আসুক না কেন মুসলমানদের একই অবস্থা হবে। সেই জন্য ভোটটা দেওয়ার সময় একটু মাথা ভেবে চিন্তে সবকিছু ভেবে নিয়ে ভোটটা দেবেন। আরেকটা বিষয় ডাক্তারবাবু, আপনাকে খোলামেলায় বলছি যে আমি বিভিন্ন গ্রামগঞ্জ ঘুরছি, সেখানে কিন্তু বিকল্প চাইছে। বিকল্প হিসাবে কিন্তু তৃণমূল বা কংগ্রেস কাউকেই ভাবছে না, ভাবছে সিপিএম, কংগ্রেস এইসব জোটকে। কিন্তু আবার তারা এটাও মনের মধ্যে একটা প্রশ্ন তুলছে বা ওদের এখনো ভরসাটা মানে জন্মাচ্ছে না যে কংগ্রেস বা সিপিএম এরা পরিবর্তন আনতে পারবে। হয়তো কিছু আসন জিততে পারে, কিন্তু পরিবর্তন এনে যে ক্ষমতায় আসতে পারে এইরকম ভরসাটা করছে না। তো এই সাধারণ মানুষের এই ভরসার জায়গাটা আপনাদের কি আছে? একটা জায়গায় শুরু তো করতে হবে। হুম। একটা শুরু তো করতে হবে যে আমরা কিছু সংখ্যক সিট তো পাবো। হ্যাঁ, আমিও আশাবাদী নই যে আমরা এইবারেই আমরা একদম ক্ষমতায় চলে ক্ষমতা আসবো, আছে। সব চলে আসবো। এই আশা আমরাও করছি না। কিন্তু কোথাও একটা শুরু করতে হবে তো। এই শুরুটা না করলে আমরা আমরা যদি সবসময় যদি ভাবি যে এরা ক্ষমতায় আসতে পারবে না, তাহলে তো এইভাবে এই সিচুয়েশনেই থেকে যাবে। হুম। এবার আমরা বিশাল পরিবর্তনের আশা করছি। কারণ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা থাকবো এবং তিনি আমাদেরকে একদম সামনে থেকে লিড করছেন। তো আমরা আশা করব যে ক্ষমতায় আমরা হয়তো আসতে পারলাম না। কিন্তু যেটুকু আমরা আসবো, যে আমরা সংখ্যায় ২ জন বা ৩ জন হয়, এই ২ হুম। জন ৩ জনই আমরা বিধানসভাতে আমরা বা প্রতিরোধের এমন মুখে। এমন প্রতিরোধ নিয়ে আসবো, সরকারকে এমন কিছু করতে বাধ্য করব, যাতে তারা ভাবতে বাধ্য হয় যে এইভাবে আর চলবে না। সুতরাং সংখ্যাটা কতজন আমরা জিতবো, আমরা আমরা সরকার করতে পারবো কিনা, আমরা ১০ জন পাবো না ১৫ জন পাবো সেটা নয়। আমাদের একজন লোকও যদি যায়, সেও হুম। আমাদের একদম বদ্ধপরিকর যে এই সরকারকে বিধানসভাতে আমরা আমরা পর্যদস্ত করব।
আরেকটা প্রশ্ন ডাক্তারবাবু, সবচাইতে বড় যেটা সমস্যা হচ্ছে, বিরোধী যে দলগুলি, প্রকৃত যারা বিরোধী, আমি বিজেপির কথা বলছি না, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, ইভেন হুমায়ুন বা আইএসএফ, এদের হয়তো সব বুথে ভোটার আছে, কিন্তু ভোটগুলোকে বুথ অব্দি পৌঁছে নিয়ে যাওয়ার যে মেশিনারি নিচু স্তরের, সেই স্তরের কর্মীর খুব অভাব। সাহস করে যারা যাচ্ছে তাদের উপর যেভাবে রাজনৈতিক চাপ আছে, বা হচ্ছে পলিটিক্যালি চাপ বলুন, বা হচ্ছে প্রশাসনিক চাপ, তো এই জায়গাটায় কর্মীদের আপনারা কিভাবে অভয় দিবেন, বা তাদের উপর যে অত্যাচার, এটা তাদের সত্যি। আমরা প্রোটেকশন? আমরা আমরা কেউই সামনে মানে আসতে চাই না। প্রত্যেকেরই ভয়, যাকেই পাওয়া যায় 10টা 12টা করে সব কেস দিয়ে রেখেছে। প্রত্যেকেই হ্যারাসমেন্টের ভয়, তারা মানে সামনাসামনি আসতে, সত্যিই সব কর্মীরা আসতে ভয় পাচ্ছেন। কিন্তু মানে সেই পরিস্থিতি, মানে যেটা হয়তো ৪ মাস আগে ৬ মাস আগেও ছিল, সেই পরিস্থিতিটা এখন কিন্তু আর অতটা নেই। এখন আমাদের অধীর রঞ্জন চৌধুরী একদম সামনে থেকে লিড করছেন। আমাদের কর্মীরা যারা এসেছেন, যারা বেরিয়েছেন, এবং তারা একদম বুক ফুলিয়েই তারা সামনে আসে, তাতে যা হবার হবে। এর আমরা শেষ দেখে ছাড়বো। তাদের প্রত্যেকেরই বক্তব্য, কতদিন আর বাড়ির ভেতরে থাকবো? কতদিন আর বাড়ির ভেতরে থাকবো? কত আর কেস দেবে? ১০ টা তো কেস মিথ্যে দিয়েছে। মামলার কত দেবে? ১০ টা কেস দিয়েছে, আর ৫ টা দিক, কিন্তু আর আমরা সহ্য করব না। আমাদের কাছে একটা সুযোগ আছে। আমরা এই সুযোগের সদ্ব্যবহার করব এবং আমরা সামনে থেকে এসে লড়বো। এবং এটা এটা ইতিহাস, যে যখনই সত্য সামনে আসবে, তখন এরা পিছিয়ে যাবে। যখনই সাহসী সৎ কর্মীরা যখন আসবে, এই অন্যায় তো হারমাদ পিছনে। বাহিনী, এই দলগুলো, এরা পিছিয়ে যেতে বাধ্য হবে। একজন সৎকর্মী বেরিয়ে এলে ৫ জন অসৎ কর্মী পিছিয়ে যেতে বাধ্য হবে। তো সামনে বিধানসভা নির্বাচনে আপনি কি কি এজেন্ডা নিয়ে কাঁথিতে লড়াই করছেন? এখন খুব দুর্ভাগ্যের বিষয় যে ২০২৬ সালেও আমার এজেন্ডা হবে সেই শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। এর থেকে উন্নত জায়গায় আমরা এখনো পর্যন্ত যেতে পারছি না, এটা খুব দুঃখের বিষয়। কিন্তু যা পরিস্থিতি গত ১৫ বছরে এই সরকার দেশে বলুন বা রাজ্যে বলুন করে দিয়েছে, তাতে আমাদেরকে একদম বেসিক জিনিসেই আসতে হবে, যে শুরু আমরা থেকেই আবার যে শুরু শুরু করুন। থেকেই শুরু করতে হবে। যে আমি বলব যে হ্যান করে দেবো, ত্যান করে দেবো, সেই জায়গায় বলার আর জায়গা নেই। মানুষকে আগে তার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের ব্যবস্থা করে দেবে। আজকে ভাবুন, কান্দির মানুষ কান্দি হসপিটালে যেতে দুবার ভাববে। হুম, হুম। আমাকে সেইখান থেকেই শুরু করতে হবে। আপনি গ্রামগঞ্জের রাস্তা দেখুন, কোনো সভ্য সমাজের রাস্তা এরকম হতে পারে না। হুম। আজকে রাস্তা, যেগুলো পথশ্রী প্রকল্প বলুন, এরকম রাস্তা তৈরি হচ্ছে, আজকে তৈরি হচ্ছে, কালকে ভেঙে যাচ্ছে। কোনো সভ্য সমাজ তো এইভাবে চলতে হবে না। দুঃখের হলেও আমাকে সেই একই জায়গায় শিক্ষা, যা আজ থেকে ৫০ বছর আগেই হয়তো শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান নিয়ে বলতে হয়েছে, এজেন্ডা নিয়ে আসতে হয়েছে, আজকের ডেটে আমাকেও সেই একই এজেন্ডা নিয়েই বের হতে হবে। আমরা মানুষ যাতে শিক্ষা পায়, যাতে মানুষকে এই বেসরকারি, এখন আপনি ভাবুন, আজ থেকে ২০-৩০ বছর আগে আমরা আমরা কখনো ভেবেছিলাম যে আমাদের বাচ্চাদেরকে আমরা প্রাইমারি, আমাদের যে স্কুল বাদ দিয়ে আমরা প্রায় বেসরকারি প্রাইভেট। স্কুলে পড়াবো। এখানে কাঁদিতে বিমল চন্দ্র স্কুল, সেখানে যারা পড়তো আমরা গর্বিত হিসেবে থাকতো যে বিমল চন্দ্র স্কুলে পড়াশোনা করছে। আজকে দেখুন, বিমল চন্দ্র স্কুলের স্টুডেন্ট নেই। কান্দি রাজ স্কুলে স্টুডেন্ট যেতে চায় না। কান্দি হসপিটালে রুগী যেতে চায় না। তো মানুষ কোথায় যাবে? কি করবে? আমার এজেন্ডা হচ্ছে এটাই, মানুষকে আবার সঠিক শিক্ষার ব্যবস্থা করা, মানুষকে স্বাস্থ্যের ব্যবস্থা করা, রাস্তাঘাট ঠিক করা, এবং সরকারকে বাধ্য করা যে এখানে এমপ্লয়মেন্ট তৈরি করা, চাকরি তৈরি করা, ব্যবসা তৈরি করা। মানুষ যাতে নিজের বাড়িতে থেকে, এখানেই থেকে কাজকর্ম করতে পারে, তাকে যেন ওই কেরালাতে গিয়ে রাজমিস্ত্রির কাজ করতে না হয়, বা উড়িষ্যাতে গিয়ে হকারি গিয়ে করতে না হয়। আর তারপর কেউ বাংলা বলার জন্য, কেউ নাড়ি রাখার জন্য, কেউ লুঙ্গি পরার জন্য মার খেয়ে বাড়ি আসবে। এই পরিস্থিতিটা আমরা চাই না। আমার এজেন্ডা এগুলোই হবে। সব শেষ প্রশ্ন ডাক্তারবাবু আপনাকে, এই বছর বিধানসভায় জয়ের ব্যাপারে আপনার এই কাঁধি সহ মুর্শিদাবাদে কংগ্রেসের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী, বা কটা সিট জিতবে? আমরা অত্যন্ত কতগুলো সিট জিতবো এইটা এখনই বলা খুব মুশকিল। ঠিক আছে? আমরা কান্দি বিধানসভা সহ অন্যান্য বেশ কিছু বিধানসভার জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট পরিমাণে আশাবাদী। আপনি সাংবাদিক, আপনি মানে ঘুরলেই মানুষের পালস বুঝতে পারবেন। আমরা সেটা বুঝতে পারছি। মানুষ মন থেকে চাইছেন যে এই তৃণমূল বিজেপি সরকার যাক, কংগ্রেস আসুক, অবশ্যই। এটা চাইছি। এবং আমরা বড় মাত্রায় মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এইসব জায়গাগুলোতে আমরা বড় মাত্রায় জয়ে আশাবাদী আমরা। অনেক অনেক ধন্যবাদ, এবং আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখলাম আপনার জয়ের বিষয়ে। ধন্যবাদ সবাইকে।